মনে হয় সে আয়ুকে ভালোবেসে ফেলেছে, আর তাই সে তের সাথে এরকম আচরণ করে। তখন জাঙ্কুক বলল, আয়ু কি খাবে বলো, চা না কফি? আয়ু বলল, অবভিয়াসলি কফি। তখন জাঙ্কুক তেকে ডাক দিয়ে বলল, এই তে, এদিকে আসো, আর আমাদের জন্য 2 মগ কফি নিয়ে আসো। তখন ছলছল নয়নে তে জাঙ্কুকের দিকে তাকাই। জাঙ্কুক বলল, কি হলো, তোমাকে কি বলেছে আমার দিকে তাকিয়ে থাকতে? যাও তাড়াতাড়ি। তারপর তে চলে গেল। আয়ু বলল, জাঙ্কুক এইটা কি? জাঙ্কুক বলল, এইটা হলো সার্ভেন্ট। জাঙ্কুকের সার্ভেন্ট কথাটি তে শুনে ফেলে, আর সে খুবই কষ্ট পায়। কয়েক ফোঁটা অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ে। তারপর তে 2 মগ কফি বানিয়ে জাঙ্কুক আর আয়ুর কাছে নিয়ে গেল। একটা জাঙ্কুককে দিল, আরেকটা আয়ুকে দিতে যাবে, তখনই আয়ুর হাত লেগে কফিটা আয়ুর ড্রেসের উপর পড়ে যায়। আয়ু তো রাগে মাগে চিৎকার দিয়ে উঠলো। তারপর তের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে সজোরে একটা চড় মেরে দিল তের গালে। তে আয়ুর চড়ের টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আয়ু বলল, এই মেয়ে, আনকালচার কেউ মেয়ে কোথাকার, তোমার সাহস কি করে হয় আমার ড্রেসে কফি ফেলার? দেখো তো আমার ড্রেসটা নোংরা হয়ে গেছে। তুমি জানো এই ড্রেসটার দাম কত? কিভাবে বা জানবে? এরকম ড্রেস কখনো কি চোখে দেখেছো? যত সব। আর জাঙ্কুক, হোয়াট দ্য হেল, কিরকম সার্ভেন্ট তুমি বাসায় রাখো? এরকম বেখেয়ালি ভাবে কাজ করে ওরা। এদেরকে তো বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। জাঙ্কুক বলল, আই ইউ রিল্যাক্স। আর তে, কি করেছো এটা তুমি? একটা কাজও কি তুমি ঠিকঠাক মতো করতে পারো না? যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হও। তখন তে উঠে দৌড়ে উপরের রুমে চলে গেল। আয়ু বলল, ভাব দেখো, মনে হচ্ছে যেন এই বাড়ির বউ উনি, কাজের মেয়ে নয়। যত সব। জাঙ্কুক বলল, চলো আয়ু, আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। আয়ু বলল, হ্যাঁ চলো, এখানে আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই আমার। আমার ড্রেসটা, কত সুন্দর ড্রেসটা নষ্ট করে দিল। তারপর জাঙ্কুক আর আয়ু একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। তারপর লাঞ্চ করে নিল দুজনেই। জাঙ্কুক ভাবলো আজকে সে আয়ুকে তার মনের কথা জানিয়ে দেবে, তাই সে আয়ুকে এই রেস্টুরেন্টে প্রপোজ করলো। আয়ুও অ্যাকসেপ্ট করে নিল। জাঙ্কুক খুবই খুশি হলো। সে ভাবতেই পারেনি আয়ু একবার প্রপোজ করাতেই অ্যাকসেপ্ট করে নেবে। অবশ্য না করারই বা কি আছে, তার তো কোনো কিছুর অভাব নেই, তাই না? আর আয়ু জাঙ্কুকের বিয়ে হয়েছে যে সেটা জানে না, জাঙ্কুকও আয়ুকে কখনো বলেনি। অন্যদিকে তে দৌড়ে রুমে গিয়ে ফ্লোরে বসে ইচ্ছে মতো কান্না করতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে সে। জাঙ্কুক যে এতটা বাজভাবে পরিবর্তন হয়ে গেছে সেটা সে বুঝতেই পারেনি। শেষমেশ কিনা তাকে একটা সার্ভেন্ট হিসেবে পরিচয় দিল অন্য কাছে, তে সেটা মানতে পারছে না। আর তার সামনে অন্য একটা বাহিরের মেয়ে তাকে যা নয় তাই বলে অপমান করেছে। কই, দোষটা তো তার ছিল না? ওই মেয়েটার হাত লেগেই তো পড়ে গিয়েছিল, এখানে তার তো কোনো দোষ নেই। তে বলল, আচ্ছা, জাঙ্কুক কি কোনোভাবে অন্য কারোর সাথে জড়িয়ে গেছে? না না, এটা কেন হতে যাবে? জাঙ্কুক তো আমাকে খুব ভালোবাসে, কিন্তু জাঙ্কুক আমার সাথে এতটা খারাপ আচরণ কেন করছে? কেন করছো জাঙ্কুক? আগের মতো হয়ে যাও না। আমি মানতে পারছি না তোমার পরিবর্তন জাঙ্কুক, আমি মানতে পারছি না। এইভাবেই তে 7-5 চিন্তা করতে করতে ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জাঙ্কুক আজকে আর অফিসে যায়নি, আয়ুকে নিয়ে সারাটা সময় কাটিয়েছে। সন্ধ্যার দিকে জাঙ্কুক আয়ুকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসে। আয়ুর মুখে শয়তানি হাসি। আসলে আয়ু একটা লোভী মেয়ে, তার অনেকের সাথে আগে রিলেশন ছিল, ইভেন এখনো আছে। সে শুধু জাঙ্কুকের সম্পত্তি দেখে তাকে পটানোর চেষ্টা করছিল অনেকদিন ধরে, আর আজকে সেটা পূরণ হয়েছে। জাঙ্কুক বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে রুমে ঢুকতেই দেখে তে ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে গেছে। জাঙ্কুক তের সামনে গিয়ে বসে। কান্না করার ফলে তের গালে চোখের পানি শুকানোর দাগ পড়ে গেছে। জাঙ্কুক তের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি মায়াবী লাগছে তাকে। তখনই তের ঘুম ভেঙে যায়, আর তের ঘুম ভাঙতেই জাঙ্কুকের সামনে দেখে তে খুশি হয়ে যায়। সবকিছু ভুলে জাঙ্কুকে জড়িয়ে ধরে আর বলে,
জাঙ্কুক তুমি এসেছো? কেন করছো জাঙ্কুক? আমি জানি তুমি আমার সাথে মজা করছো, কারণ তুমি তো আমাকে ভালোবাসো। আর আমি কিন্তু তোমার উপরে কিছুটা রাগ করেছি। আজকে ওই মেয়েটা আমাকে এইভাবে বকলো, মারলো, তুমি কিছু বললে না কেন? জাঙ্কুক এবার রেগে গেল ওই মেয়েটার কথাটা শুনে। জাঙ্কুক বলল, তে আমাকে ছাড়ো। না, ছাড়বো না। তুমি আগে বলো, ওই মেয়েটাকে কেন বললে আমি সার্ভেন্ট? তে আমি ছাড়তে বলছি। না, আমি ছাড়বো না। এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তে। বাড়াবাড়ি হোক। ওই মেয়েটাকে, বাহিরের মেয়েটাকে কেন বললে আমি সার্ভেন্ট? আগে উত্তর দাও। এবার জাঙ্কুক রেগে মেগে থেকে সজোরে একটা ধাক্কা দিয়ে তার থেকে সরিয়ে দেয়। তে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। জাঙ্কুক তীর কাছে এসে হাঁটু গেড়ে বসিয়ে তীর গাল টিপে ধরে বলে, বাহিরের মেয়ে কাকে বলছো তুমি? হ্যাঁ, কাকে বলছো বাহিরের মেয়ে? আয়ুকে। শুনে রাখো তে, আমি এখন আর তোমাকে ভালোবাসি না। আমি আয়ুকে ভালোবাসি, শুধু আয়ুকে। আর তুমি আমাদের মাঝখানে বাধা হয়ে আসবে না, বুঝেছো? কি বললে জাঙ্কুক? তুমি আমাকে আর ভালোবাসো না? না, বাসি না। আমি শুধু আয়ুকে ভালোবাসি। আর আমি চাই খুব তাড়াতাড়ি আয়ুকে বিয়ে করতে। তোমাকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। আর চিন্তা করো না, তোমাকে এই বাসা থেকে কোথাও যেতে হবে না। তুমি এখানেই থাকতে পারবে, আর তোমার সব খরচ আমিই চালাবো। এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর শোনোতে, মন খারাপ করো না। আমার বুঝতে ভুল হয়েছে, আমি তোমাকে ভালোবাসিনি কখনোই। আমার শুধু তোমার প্রতি হয়তো মোহ ছিল, আর সেই মোহটা এখন কেটে গেছে। এখন আমি শুধু আয়ুকে ভালোবাসি। তে এবার রেগে গেল, তারপর বলল, এনাফ মিস্টার জিয়নজাং, এনাফ। আপনি আর একটা কথাও বলবেন না। বুঝেছি এখন, এই জন্যই আপনি এরকম করছেন এতদিন ধরে, তাই না? কি যেন বলছিলেন? আমার সব খরচ ভরণ পোষণ আপনি চালাবেন, আর আমার কাছে যেতে হবে না, তাই তো? দরকার নেই, দরকার নেই আমার এইরকম করুণা, দরকার নেই আপনার কিছু আমার জাঙ্কুক। আমি আপনার কাছ থেকে দূরে চলে যাব, অনেক আপনাকে মুক্তি করে দেব। কি ভেবেছেন আমি নিজেকে নিজে সামলাতে পারবো না? আমি এখনো এতটা দুর্বল হয়ে যাইনি। আর আমি আমার সব তে আর কিছু বলতে পারলো না। জাঙ্কুক বলল, কি কি বলতে চাইছিলে যেন তুমি? কিছু না, আপনি কাগজপত্র রেডি করুন, আমি সাইন করে দেব। আর আমি কেনই বা আপনার এখানে থাকবো? আর আপনিই বা কেন আমাকে আপনার এখানে রাখতে চাইছেন? আপনার আর আপনার আয়ুর রোমান্স দেখার জন্য? না, সেটা হচ্ছে না। আমি চলে যাব আপনাকে মুক্ত করে দিয়ে অনেক দূরে। তে শোনো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। তে জাঙ্কুকের কোনো কথা শুনলো না, সে ব্যালকনিতে চলে গেল। তের কথাগুলো শুনে জাঙ্কুকের খুব খারাপ লাগছিল। তখনই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। জাঙ্কুক দেখে আয়ু কল করেছে। আয়ুর কল পেয়ে যেন জাঙ্কুকের মনটা খুশিতে নেচে উঠলো। সে সবকিছু বলে আয়ুর কল রিসিভ করলো, তারপর কথা বলতে থাকলো। তে ব্যালকনিতে দাঁড়িয়ে জ্যোৎস্নাভরা আকাশের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছে। খুব কষ্ট হচ্ছে তার। জাঙ্কুক কিভাবে তাকে এরকম কথাটা বলতে পারলো? আর জাঙ্কুক বলে দিয়েছে জাঙ্কুক তাকে ভালোবাসে না। কেন করলে জাঙ্কুক তুমি আমার সাথে এরকমটা? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম না? প্রথমে তো তুমি ভালোবেসেছিলে আমাকে, আর আজকে কেন আমাকে ছেড়ে দিচ্ছ জাঙ্কুক? আমাকে তোমার মায়ের জড়িয়ে কেন এত কষ্ট দিচ্ছ তুমি জাঙ্কুক? কেন? তখনই তের চোখ যায় তার পেটের দিকে। অজান্তেই গ্রিল থেকে এক হাত সরিয়ে তে তার পেটে রাখে আর বলতে থাকে, বাবু জানো, তোমার বাবা না আমাদেরকে আর ভালোবাসে না। তোমার বাবা বলে দিয়েছে যে তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তুমি একদম ভয় পাবে না। তোমার বাবা নেই তো কি হয়েছে, তোমার মাম্মা তো আছে। তোমার মাম্মাও আমি, তোমার বাবাও আমি। তুমি একটু ভয় পাবে না, আমি তোমার কিছু হতে দেব না। এভাবেই কিছুক্ষণ তে তার পেটে হাত রেখে কথা বলতে থাকে। এবার তোমরা হয়তো কনফিউশনে আছো যে তে বেবি আসলো কই থেকে। চলো তোমাদেরকে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে এনে তোমাদের কনফিউশন দূর করে দেই। ফ্ল্যাশব্যাক। আজকে সকালে যখন তের মাথাটা ঘুরে ওঠে তখন তে
ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দেয়, তারপর কিছুক্ষণ শুয়ে থাকে। এরপর তের খারাপ লাগাটা কমে গেলে তে নিচে আসে রান্না করার জন্য। তে রান্না করছিল, তাকে হেল্প করছিল একটা সার্ভেন্ট মহিলা। তখনই হঠাৎ তের কিরকম যেন বমি বমি লাগতে থাকে। তে দৌড়ে বেচিনে গিয়ে বমি করে দেয়। তের এই অবস্থা দেখে সার্ভেন্ট মহিলাটির কিছুটা সন্দেহ হয়। তখন মহিলাটি তেকে গিয়ে ধরে আর বলে, মা তোমার কি হয়েছে? তে বলল, জানি না তো, সকালেও মাথাটা কিরকম খারাপ লেগেছে, হালকা গড়িয়েছে, আর এখনো এরকম বমি, বুঝতে পারছি না কিছু। তখন মহিলাটি তেকে তার সন্দেহের কথা জানায় আর বলে টেস্ট করে দেখার জন্য। তখন তে মহিলাটির কথায় রাজি হয়ে যায়। তারপর মহিলাটিকে দিয়ে সে বাজার থেকে প্রেগন্যান্সি কিট আনায়। তারপর চেক করাতেই দেখে পজিটিভ এসেছে। এটা দেখে তে যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। মা হওয়ার অনুভূতিটা যে এতটা সুন্দর, এতটা ভালো, সেটা তে আগে জানতো না। খুব ভালো লাগতেছে তার। তে মনে মনে ভাবলো, এবার জাঙ্কুক আর আমার উপর রাগ করে থাকতেই পারবে না। জাঙ্কুক শুনলে হয়তো অনেক খুশি হবে। আমি যে কখন জাঙ্কুককে এই খবরটা দেব, আমার আর তর্স হয়েছে না। দুপুরে জাঙ্কুক বাসায় আসলে তাকে এই খবরটা দেব। জাঙ্কুক তো একেবারে সারপ্রাইজ হয়ে যাবে। তে তার পেটে হাত রেখে বলল, থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা খুশি দেওয়ার জন্য। তারপর দুপুরে যখন জাঙ্কুক বাসায় আসে, এর পরের ঘটনা তো তোমরা সবাই জানোই। এখন চলো বর্তমানে ফেরা যাক। ফ্ল্যাশব্যাক এন্ড। এরপর তে চোখ মুখ ভালো করে মুছে রুমে যায়। রুমে গিয়ে দেখে জাঙ্কুক কার সাথে যেন অনেক হেসে হেসে কথা বলছে। তের বুঝতে আর বাকি রইল না যে এটা কি, কার সাথে জাঙ্কুক কথা বলছে। তে খুবই কষ্ট পাচ্ছে। তে জাঙ্কুককে তার চোখের সামনে অন্য কারোর সাথে এইরকম ভাবে মিশে যেতে দেখতে পারছে না। তে ডিসাইড করে নিয়েছে সে কালকেই চলে যাবে, থাকবে না জাঙ্কুকের কাছে। আর জাঙ্কুকে তো বলেছে সে তাকে ডিভোর্স দিয়ে দেবে। তাহলে সে কোন অধিকারে থাকবে এখানে? কিসের জন্য থাকবে? সে থাকবে না, চলে যাবে। এদিকে জাঙ্কুক আয়ুর পাল্লায় পড়ে কি করছে না করছে সে নিজেও জানে না। জাঙ্কুক ভাবলো কিছুদিনের মধ্যেই আয়ুকে বিয়ে করবে আর তেকে ডিভোর্স দিয়ে দেবে। পরের দিন সকালবেলা জাঙ্কুক নাস্তা করে অফিসে চলে যায়। তে ভাবছে জাঙ্কুকের ডিভোর্স লেটারের জন্য আর অপেক্ষা করে থাকবে না সে, কারণ সে জাঙ্কুকে অন্য কারোর সাথে এইভাবে কথা বলতে মিশতে দেখতে পারছে না। তার খুব কষ্ট হচ্ছে। তার মনে হচ্ছে কোথাও চলে গেলে হয়তো এই কষ্টটা ভুলে থাকতে পারবে সে চোখের সামনে, এই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে তার। তে ভেবেছিল বেবির কথাটা জাঙ্কুককে জানাবে, তার তো অধিকার আছে জানার, কিন্তু পরক্ষণে ভাবে না, দরকার নেই। পরে যদি জাঙ্কুক আমার বেবি নষ্ট করে দেয়, জাঙ্কুককে এখন কোনো বিশ্বাসই নেই। ও এখন ওই সাতজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওকে জানালে জানোই তাই করে ফেলতে পারে। আর দরকার নেই ওর এসব জানার। ওর এখন এসব জানার অধিকার সে নিজেই হারিয়েছে। দরকার নেই, আমি আমার বেবিকে দেখতে পারবো। ওর কোনো দরকার নেই আমার। আজকে যদি আমার বেবিটা না থাকতো, তাহলে হয়তো আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকার শক্তিটাই পেতাম না। আর আমার বেবিটা আছে, এখন আমি আমার বেবির জন্য বাঁচবো, নিজের জন্য না হোক, বেবির জন্য বাঁচবো। বেবিকে নিয়ে সারা জন্ম কাটিয়ে দেব। দরকার নেই জাঙ্কুকের কোনো হেল্প। আমি বেবির উপর জাঙ্কুকের ছায়াও পড়তে দেব না। তে এসব ভাবতে ভাবতে একটা চিঠি লিখলো। তারপর বেরিয়ে গেল সে খালি হাতে। জাঙ্কুকের কিছু সে নিবে না। এখন সে জানে না কোথায় যাবে। আপাতত দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাবে। এদিকে জাঙ্কুক ডিভোর্স পেপারের অর্ডার দিয়ে দিয়েছে। জাঙ্কুক অফিসে বসে আছে। তার যেন কিরকম লাগছে, খারাপ লাগছে। কেন লাগছে সে বুঝতে পারছে না, হয়তো তের জন্য। জাঙ্কুক ভাবছে, সত্যি কি আমি আয়ুকে ভালোবাসি? সত্যি কি তের প্রতি সকল ভালোবাসা আমার মোহ ছিল? জাঙ্কুক নিজেই কনফিউজড। তার কেন জানি তেকে ডিভোর্স দিতে ইচ্ছে করছে না। তেকে মনে হচ্ছে যে এখনো ভালোবাসি। না না, আমি এসব কি ভাবছি? আমি তো আয়ুকে ভালোবাসি। আর আয়ুর সাথে কিছুদিনের মধ্যে আমার বিয়ে হবে। তেকে ডিভোর্স দিয়ে দেবো আমি। আয়ু আজকে অফিস থেকে ছুটি নিয়েছে। তার নাকি আম্মু খুবই অসুস্থ, তাই
চাঙ্গুকের কেন জানি অফিসে মন বসছে না, তাই সে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে গেল। বাসায় চলে যাবে সে, ভালো লাগছে না তার। চাঙ্গুক গাড়ি নিয়ে বাসায় ফেরার পথে বাইকে একটা মেয়েকে দেখতে পায়। দেখে চাঙ্গুকের যেন চোখ চড়ক গাছ। এটা তো আয়ু। আয়ুর আম্মু না অসুস্থ, সে না বলেছে তার আম্মুকে নিয়ে হসপিটাল গেছে, তাহলে সে এখানে কি করছে? আর বাইকের ওই ছেলেটাই বাকি। চাঙ্গুকের এখন কিছুটা সন্দেহ হতে লাগলো। চাঙ্গুক বাইকটাকে ফলো করতে লাগলো। ফলো করতে করতে দেখলো বাইকটা একটা বাড়ির সামনে থামলো। তারপর বাইক থেকে দুজনেই নামলো। আয়ু ওই ছেলেটা হাত ধরাধরি করে ভেতরে চলে গেল। আর চাঙ্গুক চোখ বড় বড় করে তাকিয়েছিল ওদের দিকে। চাঙ্গুকও বাড়ির ভিতরে প্রবেশ করলো। আর প্রবেশ করতে দেখতে পেল আয়ু ওই ছেলেটার সাথে ডান্স করতেছে। চাঙ্গুক এখন গেল না, দেখতে থাকলো শেষ পর্যন্ত কি হয়, আয়ু কি করে। আয়ু অনেকক্ষণ ওই ছেলেটার সাথে ডান্স করে। তারপর এক সময় ওই ছেলেটা আর আয়ু দুজন দুজনকে কিস করে। এইটা দেখে চাঙ্গুক আর নিজেকে সামলাতে পারে না। সে আয়ু আর ওই ছেলেটার কাছে যায়। আয়ু তো চাঙ্গুককে দেখে চমকে ওঠে, ভয়ে তার গলা শুকিয়ে যায়। চাঙ্গুক, তুমি এখানে? চাঙ্গুক রেগে মেগে বলে, এইসব কি আয়ু? আর এই ছেলেটাই বা কে? হ্যাঁ মিস্টার, আপনি কে? আমি হলাম ওর বয়ফ্রেন্ড। আপনি কোথা থেকে এসেছেন? আর এত কিছু জেনে আপনি কি করবেন? কি? আয়ু, ওই ছেলেটা যা বলছে তা কি সত্যি? না না না, মানে জাঙ্কুক, ও ও আমার খালাতো ভাই। আমার বয়ফ্রেন্ড না, দুষ্টামি করছিল। তাই তুমি দুষ্টামি করছো না? আরে আয়ু, এইসব কি? কিসের আমি দুষ্টামি করছি? দীর্ঘ 6 মাস ধরে আমাদের রিলেশন চলতেছে, আর তুমি বলছো আমি দুষ্টামি করতেছি? ফাইজলামও পাইছো? এখন ভয়ে আয়ুর হাত পা কাঁপতেছে। আয়ু বলল, জাঙ্কুক তুমি ওর কথা বিশ্বাস করো না তো, ও একটু দুষ্টু টাইপের আর কি। তখন জাঙ্কুক আয়ুর গালে কষিয়ে একটা চড় মারে। তারপর বলে, ব্যাস, যা বুঝার আমি বুঝে গিয়েছি। ছি আয়ু, এই ছিল তোমার মনে? আরো কতজনকে না জানি তুমি এইভাবে ঠকিয়েছো। তখন জাঙ্কুক রেগে মেগে ওইখান থেকে বেরিয়ে যায়। কায়ু আয়ুকে আরেক গালে কষিয়ে আরেকটা চড় মারে আর বলে, তোমার মতো মেয়ের সাথে আমি আর রিলেশন রাখবো না, ব্রেকআপ আমাদের, বাই। আয়ু কান্না করতে করতে সেখানে বসে যায়, বসে কান্না করতে থাকে। জাঙ্কুক বার থেকে বেরিয়ে রাগে মাগে গাড়িতে একটা লাথি মেরে দেয়। এই ঠকবাজ মেয়ের জন্য আমি আমার দেকে এতটা কষ্ট দিয়েছি? না, আমি সত্যি ক্ষমার যোগ্য না। আমি এক্ষুনি তের কাছে গিয়ে ক্ষমা চাইবো, তে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবে। আর এই মেয়েকে তো আমি দেখে নেব, এই মেয়ের জন্য আমার তে কতটা কষ্ট পেয়েছে দিনের পর দিন। আমি এখন বুঝতে পেরেছি তের প্রতি আমার মোহ ছিল না, এই মেয়েটার প্রতি আমার মোহ ছিল। আমি শুধু তেকে ভালোবাসি। আমি আমার তের কাছে গিয়ে ক্ষমা চাইবো, নিশ্চয়ই আমার তে আমাকে ক্ষমা করে দেবে। তখন জাঙ্কুক তাড়াতাড়ি ড্রাইভ করে বাসায় ফিরেই সে কলিং বেল চাপে। সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। জাঙ্কুক দৌড়ে তের রুমে যায় আর তেকে ডাকতে থাকে, তে, এই তে, কোথায় গেছো তুমি? তে। সারা রুম খুঁজেও জাঙ্কুক তেকে খুঁজে পায় না। জাঙ্কুক বুঝতে পারছে না এই ভরদুপুর বেলা মেয়েটা কোথায় গিয়েছে। জাঙ্কুক ভাবলো হয়তো ছাদে গিয়েছে। তারপর জাঙ্কুক ছাদে গেল, বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে সব জায়গায় খুঁজে ফেললো, কিন্তু তেকে খুঁজে পেল না। বিষণ্ণ মনে সে আবারও রুমে ফিরে আসলো। রুমে আসতেই জাঙ্কুক ফ্লোরে ধপ করে বসে গেল আর বলতে থাকলো, কোথায় চলে গেলে তুমি তে? দেখো, আমি তোমাকে আর কষ্ট দেব না, কোথায় চলে গেলে তুমি? তখন এই জাঙ্কুকের চোখ পড়লো বেডের পাশে টি টেবিলের উপর রাখা একটা সাদা কাগজের উপর। জাঙ্কুক কাগজটা হাতে নিল। কাগজটার ভাঁজ খুলতেই দেখলো সেখানে কিছু লেখা আছে। এই চিঠিটা তে রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, চলে যাচ্ছি জাঙ্কুক, তোমার আর তোমার আয়ুর মাঝখান থেকে অনেক দূরে। তোমাকে মুক্ত করে দিয়ে যাচ্ছি। আমি ভাবতে পারিনি জাঙ্কুক, তোমার মন মানসিকতা এতটা নিচুতে নেমে যাবে। ওই মেয়েটা মানে আয়ু কালকে আমাকে তোমার সামনে মেরেছে, জানোই তাই বলে অপমান করেছে, কিন্তু তুমি ওর প্রেমে এতটাই অন্ধ হয়ে গেলে যে
এখানে কার দোষ সেটাও তুমি ভালো করে মূল্যায়ন করোনি জাঙ্কুক। জানো তো জাঙ্কুক, পৃথিবীতে অসুন্দর মেয়েদের না কোনো মূল্যই নেই। আজ সেটা তুমি আবারও প্রমাণ করে দিলে। সুন্দরের পূজারী সবাই। তুমি এক সময় হয়তো মোহতে পড়ে আমাকে ভালোবেসেছিলে, কিন্তু দেখো আজকে তোমার মোহটা কেটে গেছে। তুমি সেই সুন্দর আর যোগ্যতার পিছনেই পড়লে। আয়ু দেখতে আমার থেকে অনেক সুন্দর, তাই হয়তো তোমার ওকে ভালো লেগেছে আর ওর যোগ্যতা আছে, কিন্তু আমি দেখতে সুন্দরও না আর আমার যোগ্যতাও ছিল না। তাই তো তুমি আজকে তোমার দিকটা বেছে নিচ্ছ। যাই হোক, বাদ দিয়ে এসব কথা। সবাই সবার ভালোটা বোঝে, এখন তুমিও তোমার ভালোটা বুঝে নিচ্ছ। আমি খুশি, জানো তো আমি তোমাকে ভালোবাসতাম। তোমার খুশিতেই আমার খুশি। তুমি ভালো থেকো তোমার আয়ুকে নিয়ে। আর হ্যাঁ, কংগ্রাচুলেশনস তোমাদের বিয়ের জন্য। আমি চলে যাচ্ছি অনেক দূরে, কোনোদিনও তোমাদের মাঝে ফিরবো না। তুমি সুখে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। ইতি তে। চিঠিটা পড়ে চাঙ্কুকের চোখ দিয়ে অনবরত পানি ঝরে পড়ছে। চাঙ্কুক ভাবতেই পারেনি সে তেকে এতটা কষ্ট দিয়ে ফেলেছে। চাঙ্কুক কান্না করতে করতে বলতে থাকে, তে কোথায় চলে গেলে তুমি? আমি এত বড় শহরে তোমাকে কোথায় খুঁজে পাবো বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তে। আমি তোমাকে ভালোবাসি, তোমার প্রতি আমার কোনো মোহ ছিল না তে। মোহ তো ছিল ওই মেয়েটার প্রতি, ওই রাস্তার মেয়েটার প্রতি। তুমি ফিরে আসো তে, আমি তোমাকে আর কষ্ট দেব না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে আর কষ্ট দিব না। না না, আমাকে যে করে হোক দেখে খুঁজে বের করতে হবে। দেখে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি দেখে ভালোবাসি। তারপর চাঙ্কুক আর কিছু না ভেবে দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো দেখে খোঁজার উদ্দেশ্যে। চাঙ্কুক অনেকক্ষণ ড্রাইভ করছে, অনেক দূর চলে এসেছে দেখে খুঁজতে খুঁজতে, কিন্তু এখনো চাঙ্কুক দেখে পায়নি। আর একটু সামনে এগোতেই দেখতে পেল একটা বড় সড়ো ভিড় জমে আছে রাস্তা এক সাইডে। চাঙ্কুক ভাবলো এখানে সময় নষ্ট করবে না, তাই সে চলে যেতে নিলেই তার যেন কিরকম লাগতে থাকে। তার কেন জানি মনে হচ্ছে তে এখানেই আছে। তারপরেও কি যেন ভেবে চাঙ্কুক গাড়িটা পার্ক করে ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই তার দুনিয়াটা যেন থমকে গেল। তে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আশেপাশের লোকজন শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রামা দেখে যাচ্ছে, কেউ দেখে ধরছে না। চাকুক দৌড়ে তের কাছে গেল, তের মাথাটা তার কোলে রাখলো, বলতে থাকলো, এই তে তে, কি হয়েছে তোমার? কি হয়েছে? তে কথা বলছে না, চেঞ্জলেস হয়ে গেছে। চাকুক তাকিয়ে বলল, আপনারা কি মানুষ? একটা মানুষ এখানে আহত হয়ে পড়ে আছে আর আপনারা ড্রামা দেখে ব্যস্ত, একটা মানুষও এগিয়ে আসছেন না। তখনই সবাই মাথা নিচু করে ফেলে। চাঙ্কুক আর না ভেবে থেকে কোলে তুলে নেয়। তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। চাঙ্কুক দ্রুততার সাথে ড্রাইভ করে কাছের একটা হসপিটালে চলে আসে। তে অবস্থা নাজেহাল, অনেক বেশি ব্লিডিং হচ্ছে মাথা থেকে। তোমরা হয়তো ভাবছো তের কি হয়েছে। আসলে তে 7-5 ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছিল সে নিজেও জানে না। তখনই একটা ট্রাকের সাথে তার গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়। চাকুক হসপিটালে এসে থেকে কোলে তুলে গাড়ি থেকে নেমে দৌড়ে হসপিটালের ভেতরে যায় আর ইচ্ছে মতো হসপিটালের ভেতরে গিয়ে ডাক্তার নার্সকে ডাকতে থাকে। ডক্টর আর নার্স আসে দেখে ডক্টর বলে, ও মাই গড, রোগীর তো অবস্থা খারাপ, তাড়াতাড়ি রোগীকে ইমার্জেন্সি ওটিতে নিয়ে যেতে হবে। চাকুক ডক্টরের হাত ধরে বলে, ডক্টর আমার কিছু চাই না, আপনি আমার থেকে ভালো করে দেন, যত টাকা লাগে আমি দেব, আমার থেকে সুস্থ করে দেন ডক্টর। ডক্টর বলে, দেখুন আপনি উত্তেজিত হবেন না, আমরা আমাদের বেস্টটা দিয়ে ট্রাই করব আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য। তারপর তারা ওটিতে চলে যায়। চাকুক করিডোরে চলে যায় আর সেখানে হাঁটু মুড়ে বসে অঝরে কান্না করতে থাকে। আজকে তার জন্যই তার তের এই অবস্থা। আমি জানি আমি ক্ষমারও যোগ্য না। আল্লাহ, আমি আমার তেকে হারাতে চাই না, আমি যে তেকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তেকে খুব ভালোবাসি। আল্লাহ তুমি আমার তেকে ভালো করে দাও, কথা দিচ্ছি আমি
তেকে আর কখনো কষ্ট দেব না। একটা বার আমার তেকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ, একটা বার ফিরিয়ে দাও। এইভাবেই জাঙ্কুক কান্না করতে থাকে। অনেকক্ষণ কান্না করার পর সে আবারও তের ওটির সামনে যায়। সেখানে চিন্তিত মুখ নিয়ে বসে থাকে। একটু পর ডক্টর বেরিয়ে আসে। জাঙ্কুক দৌড়ে ডক্টরের কাছে যায় আর বলে, ডক্টর আমার তে কেমন আছে? ও ভালো হয়ে যাবে তো ডক্টর? ওর কিছু হয়নি তো? প্লিজ বলুন, তাড়াতাড়ি বলুন। মিস্টার জাঙ্কুক, আপনি শান্ত হন। আর রোগীর এই অবস্থা কি করে হয়েছে? আপনি জানেন না এই সময় রোগীকে সুস্থ রাখতে হয়? আর রোগী তো অনেকটা মানসিক চাপ পেয়েছে। আর একটু দেরি হলে হয়তো রোগীর ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারতো। আপাতত রোগী ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই রোগীর জ্ঞান চলে আসবে ইনশাল্লাহ। জাঙ্কুক বলল, ওয়েট ডক্টর সাহেব, এই সময় মানে আপনি কি বোঝাতে চাইছেন? ডক্টর বলল, কেন আপনি জানেন না আপনার স্ত্রী 2 মাসের প্রেগনেন্ট? জাঙ্কুকের কথাটা শুনে যেন মাথায় বাজ পড়ল। কি কি এইমাত্র আপনি কি বলেছেন ডক্টর সাহেব? কেন আপনি জানতেন না আপনার স্ত্রী 2 মাসের প্রেগনেন্ট? কই না তো, তে তো আমাকে কখনো বলেনি। তে কি করে পারলো আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকোতে? ডক্টর, আমি কি তের সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু আগে রোগীর জ্ঞান ফিরুক, তারপরে না হয় দেখা করবেন। ওকে ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। খবরটা শুনতে পেরে যেন জাঙ্কুক খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। সে কল করে আগে তার আম্মু আব্বুকে খবরটা জানায়। জাঙ্কুকের আম্মু আব্বু শুনে খুবই খুশি হয়। এখন হয়তো তোমরা ভাবছো জাঙ্কুকের আম্মু আব্বু কোথায়, তাদেরকে কেন দেখায়নি স্টোরিতে? আসলে জাঙ্কুকের আম্মু আব্বু বিদেশে থাকে, তারা লন্ডনে থাকে। লন্ডনে জাঙ্কুকদের একটা বিজনেস রয়েছে, আর জাঙ্কুকের বাবা ওই বিজনেসই সামলায় ওখানে থেকে। ঘন্টাখানেক পর তের জ্ঞান ফিরে। নার্স জাঙ্কুককে জানিয়ে যায় যে রোগীর জ্ঞান ফিরেছে, জাঙ্কুক এখন দেখা করতে পারে। কথাটা শুনে জাঙ্কুক তাড়াতাড়ি কেবিনে প্রবেশ করে। দেখতে পাই তে বেডে শুয়ে আছে। জাঙ্কুক দেখলো তে চুপ করে শুয়ে আছে। হঠাৎ করে তে চিৎকার করে উঠলো, বলতে লাগলো, আমার বেবি, আমার বেবি, আমার বেবি ঠিক আছে তো? জাঙ্কুক তাড়াতাড়ি করে এসে তেকে ধরে আর বলে, তে রিল্যাক্স, তোমার বেবি কিচ্ছু হয়নি, ঠিক আছে, তুমি শান্ত হও, তোমার বেবি একদম ঠিক আছে। আর তুমি এভাবে উত্তেজিত হয়ে পড়লে বেবির ক্ষতি হবে তো। তে তখন জাঙ্কুকের হাত ঝটকা মেরে সরিয়ে দেয়। আপনি আপনি এখানে কেন এসেছেন? আমার বেবিকে মারতে এসেছেন তাই তো? তে তুমি এসব কি বলছো? শান্ত হও বলছি। চুপ, আপনি একটা কথাও বলবেন না। আপনি আসবেন না আমার কাছে, আমার বেবির ক্ষতি হবে। আপনি চলে যান আমার চোখের সামনে থেকে। তে তুমি শান্ত হও, আমি তোমার বেবির কিছু করব না। আর বেবিটা তো শুধু তোমার একার নয়, আমারও তো। আমি কেন ওকে মারতে যাব? না, এই বেবি আপনার হতেই পারে না। আপনি এখন আমাকে ভালোবাসেন না, আপনি তো ওই আয়ুকে ভালোবাসেন। তাহলে কেন এসেছেন? আমাদের জীবন থেকে চলে যান, আমি আমার বেবিকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। লাগবে না আপনাকে আমার, চলে যান বলছি। তে খুবই পাগলামো করছিল। জাঙ্কুক চিৎকার দিয়ে বলে ওঠে, স্টপ ইট তে, আমি আয়ুকে না তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে, আর সারা জীবন বেঁচে যাব। তে জাঙ্কুকের কথা শুনে থমকে যায়। জাঙ্কুক তখন তেকে এসে জড়িয়ে ধরে। তে কান্না করে দেয় আর বলতে থাকে, আমি জানি জাঙ্কুক, তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না, আমি জানি তো। কিন্তু কেন এরকমটা করলে তুমি? জানো আমি কত কষ্ট পেয়েছি। যাও, তোমার সাথে কোনো কথা নেই, আমি তোমার সাথে কথা বলবো না। জাঙ্কুক বলল, ওলে আমার বেবির আম্মু রে, সে দেখে আবার রাগও করতে পারে। তো ম্যাডাম, কি করলে আপনার রাগ কমবে? তে কোনো কথা বলল না, অন্যদিকে ফিরে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। বউ, সরি না, আর কখনো এরকম হবে না। এই দেখো, কান ধরছি, প্লিজ মাফ করে দাও। আমি কথা দিচ্ছি তো, আর কখনো এরকমটা হবে না, আর কখনো আমি তোমাকে কষ্ট দেব না। এইবার জাঙ্কুকের দিকে তাকিয়ে হেসে দিল। জাঙ্কুকও দেখে জড়িয়ে ধরলো, তারপর তে কপালে একটা চুমু দিয়ে বলল, তো আমার বেবির আম্মু, আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আব্বু আম্মু আসছে বিদেশ থেকে কিছুদিনের মধ্যেই।
আম্মু তো তোমার প্রেগনেন্সির কথা শুনে একদম পাগলই হয়ে গেছে, সে কখন এসে তার ছেলের বউকে দেখবে সেই জন্য। তে বলল, এই সত্যি সত্যি বলছেন আম্মু আপু আসছে? হ্যাঁ সত্যি সত্যি তিন সত্যি। তে খুবই খুশি হলো, তারপর জাঙ্কুককে জড়িয়ে ধরলো। দেখতে দেখতে 4 দিন কেটে যায়। এই 4 দিন তে হসপিটালে ছিল। এই 4 দিন জাঙ্কুকের খুবই খেয়াল রেখেছে, সবসময় কাছে কাছে থেকেছে। দিন রাত এক করে সে তের সেবা করেছে। বলতে গেলে তে জাঙ্কুকের সেবাই সুস্থ হয়ে গেছে। তারপর থেকে বাসায় নিয়ে আসা হয়। আগামীকাল জিন আর আনেম আসবে বিদেশ থেকে। তে তো মহা খুশি। অন্যদিকে জাঙ্কুকের অফিসে আয়ুকে অফিস থেকে বের করে দিয়েছে, চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে জাঙ্কুক। কথায় আছে না, যে যেমন তার সাথে তেমনটাই করা উচিত, সেটাই ঘটেছে আয়ুর উপর। দেখতে দেখতে কেটে গেছে 4টা বছর। তের একটা ছেলে সন্তান হয়েছে। তার এখন 3 বছর বয়স। তার নাম রাখা হয়েছে টেকুক। টেকুক খুবই চঞ্চল আর দুষ্ট হয়েছে, সারাদিন শুধু দুষ্টুমি করে বেড়ায়। চীন আর আরেম একেবারের জন্য বাংলাদেশে চলে এসেছে। তারা তাদের নাতির সাথে সময় কাটাতে চায়। টেকুকও তার দাদা দাদির সাথে সময় কাটাতে ভালোবাসে। জিন আর আরেম খুবই খুশি তাদের একমাত্র নাতিকে নিয়ে। রাতে জাঙ্কুক অফিস থেকে বাসায় ফিরে রুমে এসে দেখতে পাই টেকুক যেন কি বায়না করছে তের কাছে। তের কাছে টেকুক বায়না করছে সে তার দাদা দাদির সাথে থাকতে চায়, কিন্তু তে মানতে নারাজ। জাঙ্কুক বলল, কি হলো তে? টেকুক যখন বলছে সে থাকুক না। জাঙ্কুক কি বলছো তুমি এসব? তুমি কি জানো না ও কতটা দুষ্ট? ও কি ওদেরকে শান্তিতে থাকতে দেবে? সেটা তোমার দেখতে হবে না তে, আম্মু আব্বু দেখে নেবে। আমি বরং ওকে দিয়ে আসি। টেকুক বাবা আসো, বাবার কোলে আসো। টেকুক দৌড়ে এসে জাঙ্কুকের কোলে বসে বলল, তুমি হলে পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। মাম্মাম তো আমাকে বোঝেই না, তুমি আমাকে বোঝো। লাভ ইউ বাবা। তবে রে আমি তোকে বুঝি না। না না তো বোঝো। লাভ ইউ মাম্মা। জাঙ্কুক আর তে হেসে দিল। তারপর জাঙ্কুক টেকুককে রেখে আসে জিন আর আর্মির রুমে। জাঙ্কুক রুমে আসতেই দেখলো তে মন খারাপ করে বসে আছে। কি হলো তে, তুমি মন খারাপ করে কেন বসে আছো? কেন জানি টেকুকে ছাড়া খুব খারাপ লাগছে। তে মন খারাপ করো না। আচ্ছা আমরা কি টেকুককে একটা বোন গিফট করতে পারি না? জাঙ্কুকের কথা শুনে তের চোখ গোল হয়ে যায়। তে বলেছে, জাঙ্কুক কি বলছে এসব? তখন জাঙ্কুক তের অনেকটা কাছে চলে আসে, তারপর বলে, কেন সোনা, কি বলেছি? কেন তুমি জানো না কি বলেছে? না তো, আমি তো জানি না কি বলেছি। চলো না সোনা, আমরা আবারও মা বাবা হই। তাছাড়া টেকুকে একটা বোন তো আমরা গিফট করতেই পারি। জাঙ্কুকের কথায় তের লজ্জায় নুয়ে গেল। তের লজ্জামাখা ফেস দেখে জাঙ্কুক বলল, ইস বউ, এতটা লজ্জাপতি হইও না। তোমার লজ্জামাখা ফেস দেখলে আমি তো হার্ট অ্যাটাক করে মারা যাব, তারপরে তো তুমি বিধবা হয়ে যাবে। তে বলে, ইস দুষ্টু কথাকার, কি বলেন এসব? কেন সোনা, কি বলেছি? আচ্ছা বাদ দাও, এখন তো আমি তোমার কোনো কথা শুনছি না সোনা। এটা বলে জাঙ্কুক এগিয়ে গিয়ে তের ঠোঁটটা তার ঠোঁটের দখলে নিয়ে নিল। ইচ্ছে মতো কিস করতে থাকলো তের ঠোঁটে। তারপর জাঙ্কুক আস্তে করে তের ঘাড়ে নেমে যায়, ঘাড়ে পাগলের মতো কিস করতে লাগলো। তারপর জাঙ্কুক তীর শাড়ির আঁচলটা সরিয়ে ফেললো। এই যে মাসুদ আর মিস, কি শোনো তোমরা? আর কিছু শোনা যাবে না এখানে। এবার ওদেরকে ভালো করে রোমান্স করতে দাও। তোমাদের জ্বালায় কি ওরা রোমান্স করতে পারবে না? তো আর্মি আপুরা, স্টোরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ শোনো, এই স্টোরিটা আমার লেখা, তবে স্টোরিটার প্রথমের 1-2 মিনিট আমি অন্য একটা ভয়েস স্টোরি থেকে নিয়েছি। ওই স্টোরিটা থেকে মূলত এই স্টোরিটা বানানোর ইচ্ছা জেগেছে, আর ওই স্টোরিটার সাথে এটার মিল নেই বললেই চলে। আমি তারপরেও ডেসক্রিপশন বক্সে ওই স্টোরির লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর শোনো, স্টোরিটা কেমন হয়েছে আমি কিন্তু জানি না, আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি স্টোরিটাকে সুন্দর করার জন্য। যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। আর হ্যাঁ শোনো আর মিস, তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বুঝতে পারছো?
যাই হোক, ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, সাঙ্গিও।